গত পর্বে আমরা cPanel-এর শুরুর দিকের কিছু অপশন দেখেছি। তো এখানে দেখুন এরপরে যে অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইমেইল। এই ইমেইল সেকশন থেকে আমাদের কাস্টম ইমেইল আমরা কন্ট্রোল করতে পারি। এখানে কাস্টম ইমেইল বলতে অনেক ওয়েবসাইটে দেখেন না যে admin@domainername.com, যেমন আমাদের আইটি বাড়িতেই admin@itbari.com এইরকম ইমেইল এখান থেকে খোলা যায়। তো এইভাবে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে ইমেল অ্যাকাউন্টস এখানে ক্লিক করতে হবে। ইমেল অ্যাকাউন্টস থেকে এবার আপনি নাম তারপরে আপনার পাসওয়ার্ড এগুলো দিয়ে তো করতে পারবেন। যেমন এখান থেকে আমি যদি নতুন একটি ইমেল ক্রিয়েট করতে চাই, এখানে দেখুন প্লাস ক্রিয়েট বাটন আছে, প্লাস ক্রিয়েটে ক্লিক করলাম। এখন আমাদের ইউজার নেম দিতে হবে যে কী হবে। ধরেন আমরা দিচ্ছি info@learnwithitbari.com। এখান থেকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। আমি এখানে itbari1234 এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ওকে, এখানে কতটুকু স্টোরেজ ম্যাক্সিমাম এই ইমেলটা ক্যাপচার করতে পারবে সেটা দিয়ে দিতে হবে। এখান থেকে ওয়েলকাম ইমেল দিবে কিনা, সেটআপ ক্লায়েন্ট, ওকে এগুলো দরকার নেই, জাস্ট ক্রিয়েটে ক্লিক করছি। তাহলে আমাদের এই ইমেলটি ক্রিয়েট হয়ে যাবে। দেখুন ইমেল অ্যাড্রেস ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখান থেকে চেক ইমেলে ক্লিক করে ইমেইলে যেতে পারি, অথবা আপনার cPanel-এ ওয়েব মেইল অপশন থাকতে পারে, সেখান থেকে যেতে পারেন। অথবা ইমেইলে যাওয়ার জন্য আপনি এইভাবে আপনার ডোমেনের নাম .com দিবেন, দিয়ে শেষে কোলন দিয়ে 2095 দিবেন। দিলে দেখবেন ইমেইলে লগ ইন করার অপশন আসবে। এটা সার্ভার টু সার্ভার অনেক সময় ভ্যারি করতে পারে। আচ্ছা, এখানে 2095তে আসে নাই, সম্ভবত পোর্টটা 2096 হবে। তবে যাই হোক, আপনারা চাইলে cPanel থেকেও লগ ইন করতে পারেন বা এখান থেকে করতে পারেন। হ্যাঁ দেখুন 2096তে এসেছে। তো আমরা একটি ইমেল ক্রিয়েট করেছি, এখানে ইমেল অ্যাড্রেসটা লিখবেন info@আপনার যে ডোমেনের নাম .com, তারপর এখানে যে পাসওয়ার্ডটা আপনি এইমাত্র দিলেন সেটি দিয়ে এবার লগ ইন করবেন। এই হচ্ছে আপনার ওয়েবমেলের বেসিক ড্যাশবোর্ড। এখান থেকে আপনি লগ ইন করতে পারেন। এখানে দুটো অপশন আছে, একটি হচ্ছে হর্ডে, একটি হচ্ছে রাউন্ড কিউব। আমরা দুটোর যে কোনোটা দিয়ে ইমেল ব্যবহার করতে পারি। তো আমরা ধরেন এটাকেই প্রথমে হর্ডে দিয়ে আমরা এখানে ঢুকছি। এটা হচ্ছে জাস্ট একটা ইন্টারফেস, আপনার ইমেইলের ইন্টারফেসটা কেমন হবে দেখুন। এটা হচ্ছে ওদের ইমেইলের বেসিক ইন্টারফেস। এখান থেকে আপনি যদি কাউকে নতুন ইমেল ক্রিয়েট করতে চান, নিউ মেসেজে ক্লিক করবেন। এখানে একটি পপ আপ উইন্ডো চলে আসে, যেখানে কাকে ইমেল করতে চান সেই অ্যাড্রেসটি দিবেন, সাবজেক্ট লিখবেন, এখানে ইমেল টাইপ করবেন, লিখে জাস্ট এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন, তাহলে ইমেল চলে যাবে। আবার অনেক সময় এমন করা যায় যে আপনি info@learnwithitbari, এটা তো cPanel-এর ভেতরের ইমেল, এটা অনেকে এইভাবে ইউজ করে না। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে ফরওয়ার্ড করে রাখতে পারেন, যে যখনই কেউ ইনফোতে ইমেল পাঠাবে সেটা আপনার ইমেল অ্যাড্রেসে ফরওয়ার্ড হয়ে যাবে। যেমন আমি যদি এটাকে ফরওয়ার্ড করতে চাই, আমি জাস্ট এখানে ক্লিক করব, এখানে দেখবেন ফরওয়ার্ডার অপশন আছে, ফরওয়ার্ডারে যাবেন, সেখানে ফরওয়ার্ডার ইমেল যুক্ত করতে হবে। আপনি অ্যাড ফরওয়ার্ডার দিবেন, এখানে কোন ইমেলে চাচ্ছেন ফরওয়ার্ড করবে। ধরেন আপনি চাচ্ছেন একটা জিমেইল অ্যাকাউন্টে ফরওয়ার্ড করবে, সেখানে সেই জিমেইল দিয়ে দিবেন। আমরা এখানে ধরেন admin@itbari.com, এই ইমেইলে এটা ফরওয়ার্ড হবে। তো আমরা অ্যাড ফরওয়ার্ডার দিয়ে দিব, তাহলে এই ইমেইলে যত মানুষ ইমেল করবে আপনার ওই অ্যাকাউন্টে ইমেলটি অটোমেটিক্যালি ফরওয়ার্ড হয়ে যাবে, এবং একটি কপি এই ইমেলে থাকবে, আর একটি কপি নতুন যে ইমেল অ্যাড্রেসটা আপনি দিবেন সেখানে অটোমেটিক্যালি ফরওয়ার্ড হয়ে যাবে। এতে করে সহজে আপনি ইমেলগুলো পাবেন, খুব একটা মিস হবে না। তো এই হচ্ছে মূলত এর বেসিক। আমরা এরপরে দেখি ইমেল অপশনে আবার পুনরায় আমরা ব্যাক করছি। এরপর ইমেলের আরও বেশ কিছু আছে, অটো রেসপন্ডার সেট করা যায়, এখানে ইমেল রাউটিং, এগুলো আসলে খুব একটা প্রয়োজনেবল না। আমাদের আসলে এই থিম কাস্টমাইজেশনের জন্য যে সকল বিষয়গুলো প্রয়োজন হতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি। তো এরপর যে সেকশনটি আছে সেটি হচ্ছে টপ অ্যাপ্লিকেশনস। এইখানে আপনারা অনেক সময় দেখেন যে অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ওয়ার্ডপ্রেসের লোগো থাকে, জুমলার লোগো থাকে, দ্রুপালের লোগো থাকে, ইত্যাদি বিভিন্ন লোগো এখানে আমরা দেখতে পাই। তবে আবার অনেক সময় এইভাবে লোগো হিসেবে না থেকে cPanel-এর ভেতরে এরকম সফটওয়্যার ক্লাস থাকে, এই সফটওয়্যার ক্লাসের ভেতর থেকে ইনস্টল করা যায়। যেমন আমরা যদি সফটওয়্যার ক্লাসে ক্লিক করি, তাহলে আমরা দেখব বিভিন্ন ধরনের সফটওয়্যার অটোমেটিক্যালি ইনস্টল করার অপশন আছে। যেমন এই যে বাম পাশে দেখেন, ব্লগে ক্লিক করলে ব্লগ রিলেটেড কত সফটওয়্যার এখানে ইনস্টল করা যায়, ওয়ার্ডপ্রেস, পুভানা, আরও দেখেন অনেক আছে। তারপরে মাইক্রো ব্লগিং রিলেটেড বিভিন্ন সফটওয়্যার, তারপরে ইমেজ গ্যালারি রিলেটেড সফটওয়্যার, এরকম বিভিন্ন টাইপের সফটওয়্যার বাম পাশ থেকে আমরা অটোমেটিক্যালি ইনস্টল করে ফেলতে পারি। তার মধ্যে টপ সফটওয়্যারগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল, এখানে আরও কিছু আছে, ম্যাজেন্টো আছে, তো এইগুলা। তো যাই হোক, এই সফটওয়্যার ক্লাস দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, তো সেটা আমরা পরবর্তীতে দেখব ইনশাল্লাহ। এরপরে দেখি আর কী কী অপশন আছে। এরপর অপশন রয়েছে SSL সেট আপ করার।
তো এটা হচ্ছে যারা আমাদের কাছ থেকে হোস্টিং কিনবেন তারা এসএসএল সার্টিফিকেট ফ্রিতে পাবেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভ করা আছে। আপনি যদি ওয়েবসাইটে প্রবেশ করেন দেখবেন এখানে গ্রিন আইকন অর্থাৎ এখানে তালার মতো আইকন শো করছে, তার মানে এটা এসএসএল অ্যাক্টিভ আছে। তো এই এসএসএলটা আমাদের কাছ থেকে হোস্টিং কিনলে অটোমেটিক্যালি সেট আপ করা থাকে, আপনাকে শুধুমাত্র রিডাইরেক্ট করে নিতে হবে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে হিট করলেই যেন HTTPS ভার্সনে চলে যায় সেটা রিডাইরেক্ট করে নিতে হবে। তো এটা কোনো ব্যাপার না, আমরা যখন ওয়ার্ডপ্রেস ব্যবহার করব বা আপনি যখন ইউজ করবেন এই রিডাইরেক্টের বিভিন্ন প্লাগইন পাওয়া যায়, বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় HTTPS এই ভার্সনটা দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেই এসএসএল অ্যাক্টিভ হয়ে যায়। এগুলো আমরা পরে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব আস্তে আস্তে। এরপরে এই যে আপনার নিশ্চয়ই স্মরণ আছে আমরা লোকাল হোস্টে php.ini এডিট করেছিলাম। এখানে দেখুন এই যে php.ini ফাইল এডিটর এখানে অপশন আছে, এখান থেকে এডিট করা যায়। আমরা যদি এখানে ক্লিক করি দেখুন মাল্টি পিএইচপি আইনি এডিটর এখান থেকে এসেছে। এখান থেকে আমরা লোকেশন হোম ডিরেক্টরি বা এখানে learnwithitbari.com এখানে যে পিএইচপি আছে এখান থেকে আমরা পিএইচপির বিভিন্ন অপশন এডিট করতে পারি। যেমন এই যে দেখুন পোস্টের ম্যাক্সিমাম সাইজ 128 MB দেওয়া আছে, তারপরে মেমোরি লিমিট 128 MB দেওয়া আছে। এখান থেকে এই যে আপলোড ম্যাক্সিমাম সাইজ অলরেডি 128 MB দেওয়া আছে, তো 128 MB এনাফ। এখান থেকে আমরা এডিট করে অ্যাপ্লাইতে দিলেই এটা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে খুব ইজিলি সেই কাজটা করা যায়, আমরা লোকাল হোস্টেও এটা দেখেছি। এরপরে ক্রন জবস এটা এখানে ইম্পর্টেন্ট নয়। এরপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আপনি যদি সিকিউরিটি চেঞ্জ করতে চান সেটা করা যাবে। এখানে অ্যাপ্লিকেশন দেওয়া আছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার, এটা দিয়ে আসলে আমরা কাজ করব না ওয়ার্ডপ্রেসের, আমরা সফটওয়্যার ক্লাস দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে পারি বা ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো এই ছিল একদম শর্টকাটের ভেতরে cPanel-এর বেসিক বিষয়াবলী। এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে এফটিপি অ্যাকাউন্টস। এফটিপি অ্যাকাউন্টসটা নর্মালি লাগে না, এটা লাগে হচ্ছে যখন আপনি অনেক বড় কোনো ফাইল ধরেন 2 GB 1 GB 1.5 GB ফাইল আপলোড করবেন তখন। তো এইটা আসলে এই মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে না। আমরা নর্মালি লার্জ ফাইলও cPanel এই ফাইল ম্যানেজার থেকেও আপলোড করা যায়। যেমন কোনো কিছু যদি আপলোড করতে চান ফাইল ম্যানেজারে যাবেন, যেই ফোল্ডারের ভেতর আপলোড করতে চান, ধরেন পাবলিক HTML-এর ভেতরে কিছু আপলোড করবেন, এটার ভেতরে প্রবেশ করবেন, এটার ভেতরে প্রবেশ করে এখানে আপলোডে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপলোড করার অপশান চলে এসেছে। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন বা সিলেক্ট ফাইলে ক্লিক করে ফাইলকে চিনিয়ে দিতে পারেন। তো এরপরে এইভাবে আপনি আপলোড করতে পারেন। এবং এখানে দেখুন ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ এখানে অবশ্য লিমিট করা আছে 1000 MB, তো 1 GB পর্যন্ত ফাইল আপনি এখানে আপলোড করতে পারবেন। দ্যাটস হিউজ। তো এই ছিল এই পর্ব, আমরা cPanel-এর বেসিক সম্পর্কে কিছুটা ধারণা জানতে পারলাম। এরপরে আমরা জানবো যে আসলে এই cPanel-এর ভিতরে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। তো আগামী পর্বগুলোর আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।